কি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। বন্ধুরা, তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আমার জীবনের কিছু বাস্তব ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, যা শুনলে তোমাদের হয়তোবা অনেকেরই ভালো লাগবে, আবার অনেকের ভালো নাও লাগতে পারে। সো বন্ধুরা, আমার নাম হচ্ছে শারমিন সুলতানা। বর্তমানে আমি কলকাতা শহরেই আছি। আমার বিয়ে হয়েছে বেশ আগে। বর্তমানে আমার মেয়ে আছে। আমার মেয়েকে বিয়ে দিয়েছি গত 6 মাস আগে। বন্ধুরা, তোমরা জেনে খুশি হবে, আমার মেয়ের জামাই কলকাতা শহরেই বেশ বড় একটা চাকরি করে। মাঝে মধ্যে ওর অফিস আমাদের বাসার কাছে হওয়ার কারণে ও মাঝে মধ্যেই আমার বাসায় আসে। কিন্তু আসলে ওর তো শ্বশুর নেই। ওর শ্বশুর তো মারা গেছে অনেক আগেই। আমি একা একাই থাকি, ওই পাশের একটা মেয়েকে নিয়ে থাকি, ঠিক আছে? তো ও মাঝে মধ্যে আসে, ওর সেবা যত্ন করি। কিন্তু ইদানিং আমার জামাই মনে হচ্ছে এটা আমার মেয়ের জামাই না, এটা আমারই জামাই। ও আমাকে এমনভাবে খেয়াল রাখে, আমাকে এত নাদুস নুদুস করে খেয়াল রাখে, এত ভালোবাসে, যা বলার বাইরে। আমাকে ইদানিং কলকাতার এবং ইন্ডিয়ার বেশ কিছু জায়গায় আমাকে ঘুরতে নিয়ে যায়। এই যেমন ধরো তাজমহলে নিয়ে যায়, তারপর হচ্ছে বেশ কিছু পার্কে নিয়ে যায়, সিনেমা হলে নিয়ে যায়। হ্যাঁ, আর আমাকে সে বলে আমি নাকি মডার্ন ড্রেস পরার জন্য। আর আমাকে মডার্ন ড্রেস পরলে নাকি বেশ ভালোই লাগে, আমাকে নাকি বেশ ভালোই মানায়। আমার মেয়ের জামাই ও তো মাঝে মধ্যে আমাকে বলে যে আপনাকে তো আপনার মেয়ের চাইতেও বেশি সুন্দর লাগে। আরে, আপনাকে তো আরও 2-3টা বিয়ে দেওয়া যাবে। ও মাঝে মধ্যে আমার সঙ্গে এইরকম মশকরাও করে। আমি ওকে মাঝে মধ্যে বলি, দেখো জামাই রিতেশ, এখন আর মজা করার বয়স না, বুঝছো? এখনও হচ্ছে বাবা আমরা কোনো রকম খেয়ে পুড়ে আছি, কয়েকটা দিন চলে যাব, তারপরে ঈশ্বর যখন আমাদেরকে ডাক দেবে। কিন্তু ও আমাকে বলে, না শাশুড়ি মা, আপনি এত তাড়াতাড়ি যাওয়ার পাত্রী না, আর আপনি তো এখনো লাইফের কোনো কিছু উপভোগ করলেন না। শ্বশুর মশাইও অকালে চলে গেল। তবে ও আমাকে মাঝে মধ্যে ইমোশনাল ব্ল্যাকমেলও করে। আমাকে বলে যখন আমার মেয়ে একটু অসুস্থ থাকে, আমার মতো আমার মেয়েটা হয় নাই, জানেন? এই একটা আমার দুঃখের বিষয়। সত্যি কথা তোমাদেরকে খুলে বলতেছি বন্ধুরা, শুনো। সেটা হচ্ছে, আমাকে দেখতে মনে করো যেমনটা মনটা সুটা মনে হচ্ছে না, একটু গ্ল্যামার্স, হ্যাঁ, একটু কিউট স্টাইলিশ মনে হচ্ছে। আমি কিন্তু আমার এই জিম করি, বুঝছো? জিম করে আমার বডিটা ধরে রেখেছি। তারপর হচ্ছে মনে করো যে আমার শরীরের যে চর্বিগুলা সেগুলোকে মেদহীন ধরে রেখেছি। মানে যে কোনো মানুষ আমাকে দেখলে তারা বুঝতেই পারবে না আমার বয়স কত। আচ্ছা, তোমাদের কাছে একটা প্রশ্ন রাখতেছি, তোমরা বলো তো সঠিক করে আমার বয়স কত? হ্যাঁ, আমার কত হবে বয়স? অনেকে কিন্তু আমার বয়স বলতে বিশ্বাসই করে না যে আমার এত বছর বয়স। অনেকেই ভাবে যে আমার এই এই হয়ে গেছে, সেই হয়ে গেছে। আসলে তেমন কোনো কিছু না, বুঝছো? আমার অনেক বয়স, কিন্তু এটা একদমই বোঝা যায় না, কারণ আমার বয়সের সঙ্গে আমার চেহারার কোনো মিল নাই। কারণ আমি নিজেকে একটু ফিটনেস রাখি, তো এই জন্য আসলে খুব একটা বেশি তেমন বোঝা যায় না, বুঝেছ? তো যাই হোক বন্ধুরা, আমার মেয়ের নাম হচ্ছে রিঙ্কি, আর আমার মেয়ের জামাই নাম হচ্ছে রিতেশ, আর আমার নাম হচ্ছে শারমিন সুলতানা নিগার। তো যাই হোক বন্ধুরা, আমরা বর্তমানে কলকাতার একটি শহরে আছি, বসবাস করতেছি। মেয়েটাকে বিয়ে দিলাম প্রায় বছরখানেক হবে, কিন্তু ওদের সংসারে এখনো বাচ্চা কাচ্চা হচ্ছে না। হ্যাঁ, এখনো বাচ্চা কাচ্চা হচ্ছে না। আসলে আমার মেয়ের কিছু প্রবলেম আছে, আর সেই প্রবলেমটা হলো, ও যখন খুব ছোট ছিল, যেমন ধরো ওর যখন প্রায় 7 বছর ছিল, তখন ওর পেটে একটা অপারেশন করতে হয়। ওর পেটে একটা পাথর ছিল। এখন এই পাথরটা বের করার জন্য ওর পেটে অপারেশন করানো লাগে। ইন্ডিয়ার মাদ্রাজে গিয়ে তখন আমি অপারেশনটা করিয়েছিলাম। আর তখন থেকেই ও আসলে একটু অসুস্থ হয়ে পড়ে। ও যদি একটু ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া না করে, খাবার টাবার যদি না খায়, অনেক শুকনা হয়ে যায়, চিকন হয়ে যায়। আর তাছাড়া ও অল্পতেই একটু দুর্বল হয়ে পড়ে, বেশিক্ষণ পরিশ্রম করতে পারে না, খুব রোদে হাঁটা চলাফেরা করতে পারে না।
রাত জাগতে পারে না। হ্যাঁ, ওর কিছুটা সমস্যা আছে। আর যেটা নিয়ে আমার মেয়ের জামাই রিতেশ মাঝে মধ্যেই আমার কাছে সে কমপ্লেন করে, মাঝে মধ্যেই আমার কাছে কমপ্লেন করে যে শাশুড়ি মা এটা আমাকে আপনি কি মেয়ে দিলেন, হ্যাঁ, যে অত ঘুমিয়ে পড়ে রাতে, তারপর হচ্ছে দিনে ও একটু পরিশ্রম করতে পারে না, মানে কিছু করতে পারে না। মাঝে মধ্যেই ও আমাকে এইরকম কিছু করে বলে। তো বন্ধুরা, আমি আমার মেয়ের সংসারটা টিকিয়ে রাখার জন্য আমি প্রায় সময় মাঝে মধ্যে আমার মেয়ের জামাইকে আমি খুশি করতাম। কীভাবে খুশি করতাম? আমি ওর চাহিদাগুলো পূরণ করতাম। ও আমাকে মাঝে মধ্যে ইমোশনাল ব্ল্যাকমেল করতো। আর সেই ব্ল্যাকমেলটা কি জানেন? সেই ব্ল্যাকমেলটা হচ্ছে ও আমাকে মাঝে মধ্যেই বলতো, আপনার মেয়ে আমাকে এইটা দেয় না, ওইটা দেয় না, আমাকে সুখী করতে পারে না। না, আমি এত বড় চাকরি করি, আমার এই কত সুন্দর হ্যান্ডসাম আমি, আবার জন্য কি মেয়ের অভাব নাকি? আমি নতুন আর একটা বিয়ে করব, এই করব, সেই করব, আপনার মেয়েকে ছেড়ে দেব, এইরকম অনেক কিছু বলতো। তো এইগুলা বলে বলে ও আমার মাথাটা খেয়ে ফেলতো। এক প্রকার আমার কাছে মনে হতো ও তো মুখে এইগুলো বলতেছে ঠিকই, যদি সত্যি সত্যি আমার মেয়েটাকে ছেড়ে দেয়, হ্যাঁ, তখন কি হবে? আসলে ওর বাবাও নেই এখন, যদি আসলে ওর হাজব্যান্ডও যদি ওর সঙ্গে এই কাজটা করে, তাহলে তো বন্ধুরা আমার মেয়েটার ভাগ্যে খুব খারাপ কিছুই হবে। ওর আসলে খুব কপালে খুব খারাপই হবে। আর মেয়ের জামাই যে রিতেশ, ও আসলে বেশ শক্তিশালী একজন মানুষ। ওর আসলে প্রচুর চাহিদা, বিশেষ করে মেয়েদের প্রতি ওর দুর্বলতা অনেক বেশি। তো ও আমাকে মাঝে মধ্যেই ওই মেয়ের ছবি দেখাতো, ওই মেয়ের ছবি দেখাতো, দেখিয়ে বলতো এটা আমার অফিসে চাকরি করে আমার কলিগস, আমার জন্য পাগল। হ্যাঁ, তারপরে ও আমাকে কলকাতা বড় একটা পল্লী আছে, বুঝছো, ওই যে যেখানে ছেলেমেয়েরা ওই 500 টাকা 1000 টাকা দিয়ে যেটা করে আর কি, এক রাত 3000 টাকা, ওই যে কি বলে এটাকে, সোনাগাছি, সোনাগাছি, সোনাগাছি নিষিদ্ধ পল্লী। তোমরা নিশ্চয়ই অনেকে এই জায়গাটা চেনো, আবার অনেকেই চিনো না। তো যাই হোক, সোনাগাছি আসলে এটাকে বলে একটা পতিতালয় বলে। হ্যাঁ, এখানে বিভিন্ন শ্রেণীর মেয়েরা আছে। তোমার যেই চাহিদা, তুমি সেই চাহিদার মতো মেয়ে পাবে। 500 টাকা থেকে শুরু করে 5,000, 50,000 পর্যন্ত মেয়ে আছে এখানে। ঠিক আছে, তোমার বাজেট যদি 500 টাকা হয় 1 ঘন্টা পাবে, 2 ঘন্টা পাবে, তারপরে এক রাত 3,000, 2500, 2,000, এরকম মেয়ে পাওয়া যায় এখানে সোনাগাছিতে। এখানে এই তোমার যদি পরিচিত কেউ থাকে, লিঙ্ক তুমি খোঁজখবর নিয়ে দেখতে পারো। তো এরকম অনেক অনেক মানে আছে আর কি। তো আমার জামাই, মেয়ের জামা আর কি, রিতেশ আমাকে মাঝে মধ্যে বলতো যে শাশুড়ি মা, আপনার মেয়ে যদি আমাকে এই জিনিসটা না দেয় তাহলে আমি এই দেখেন এই জায়গাতে চলে যাব, ওই জায়গাতে চলে যাব, এই করব, সেই করব, কত কিছু বলে। কিন্তু বন্ধুরা, আমার একটা ভয় হয়, আমি মাঝে মধ্যে আমার মেয়ে রিঙ্কিকে বলতাম, রিঙ্কি তুমি কি করতেছো, তুমি কি পারো না তোমার হাজবেন্ডকে ফুসিয়ে ফাঁসিয়ে একটা সন্তান কোনোভাবে নিয়ে নিতে? হ্যাঁ, এখন ও বলতেছে মা তুমি তো জানো আমি একেবারে দুর্বল, আমি অল্প একটু সময় ইয়েগুলা করলে আমি ক্লান্ত হয়ে যাই, তখন আর আমি পারি না। তাছাড়া ও প্রচুর শক্তিশালী। হ্যাঁ, আমার খুব কষ্ট হয়। আমি বলি মা, কষ্ট হলেও তো সুখটা তো তোমাকে নিতে হবে, তাই না? তাছাড়া একটা বাচ্চা কাচ্চা হয়ে গেলে তখন তো আর জামালা হবে না। এই দেখো না, তোমার হাজবেন্ড মাঝে মধ্যে আমাকে এসে এসে ভয় দেখায়, তোমাকে ছেড়ে দেবে, তমুক মেয়ের প্রেমে পড়বে, অমুক মেয়ের ওর ভাল লাগছে। আরে পুরুষ মানুষের মন বুঝো না, কখন পাল্টে যায়। তাদের মনে যখন যে মেয়েকে ভাল লাগে তখন তারা সেই মেয়ের পিছনে দৌড়ায়, ঠিক আছে? আর তখন তাদের এই টাকা পয়সা দিতেও তারা দ্বিধাবোধ করে না। তুমি মা একটু কষ্ট মষ্ট করে একটা বাচ্চা নিয়ে নাও না, ছেলে হোক মেয়ে হোক যেই হোক হোক, একটা বাচ্চা নিয়ে নাও, তখন সে যার পিছনে যায় যাক, কোনো সমস্যা নেই। তখন তোমার হাতে বন্দি থাকবে। আরে তখন বাচ্চাটার দিকে অন্তত চেয়ে হলেও সে কোনো খারাপ পথে যাবে না, খারাপ লাইনে যাবে না। বুঝো না কেন? এখন তো সে ঘরে ফিরতে চায় না, তোমার কাছেও আসতে চায় না। হ্যাঁ, তার মন খারাপ। তো বন্ধুরা, আমার মেয়ের জামাই আর হচ্ছে আমার মেয়ে রিঙ্কি, প্রায় সময় তাদের ভিতরে মানে সংসারে স্বামী স্ত্রীর ভিতরে, তো আমরা সবাই জানি যে কম বেশি ঝগড়া সব সংসারে আছে, সব সংসারে কিন্তু কম বেশি ঝগড়া লেগেই থাকে। তো আসলে
রিঙ্কি আর হচ্ছে রিতিশের ভিতরে প্রায় সময় না, এমন কোনো দিন বাদ নেই যে তাদের ভিতরে ঝগড়া হয় না। এমনও সময় গেছে যে রিঙ্কির গায়ে পর্যন্ত রিতিশে হাত তুলেছে। কি করবে, আসলে একজন পুরুষ মানুষের যখন উত্তেজতা বাড়ে তখন সে তো আর নিজেকে কন্ট্রোলে রাখতে পারে না, সে কোনোভাবেই ঠিক থাকতে পারে না। তবে আমাদের কোনো এক মহাপুরুষ বলে গিয়েছিল, তুমি যদি নিজের বীর্যকে ধরে রাখতে না পারো তুমি কখনোই মহাপুরুষ না। ধৈর্য আর বীর্য যেই পুরুষ ধরে রাখতে পারে সেই হচ্ছে আসল প্রকৃত পুরুষ। হ্যাঁ, সেই হচ্ছে মহাপুরুষ। কারণ যার ভিতরে ধৈর্য নাই সে কোনোদিন তার লাইফে কোনো উন্নতি করতে পারবে না, সে সবসময় নিচের দিকে যাবে। এবং বীর্য এই জিনিসটা যেই পুরুষ আটকাতে পারবে সেই হচ্ছে পৃথিবীর অন্যতম পুরুষ। এইটা আমাদের স্বয়ং ঈশ্বরও পর্যন্ত বলে গেছে। তো বন্ধুরা, তোমাদের এই দুইটো কার কার আছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর যাই হোক, মেয়ের জামাই আমি দেখলাম সে আমার বাসার কাছেই হচ্ছে তার অফিস, খুব একটা বেশি দূরত্বে না। সে মাঝে মধ্যেই দেখা যায় অফিস ফেলে আমার কাছে চলে আসে, আমার রুমে এসে শুয়ে থাকে এবং আমাকে বলে তাকে নাকি আমি মানসিক শান্তি দিতে। এখন আপনারাই বলুন বন্ধুরা, আমি তাকে কি করে মানসিক শান্তি দিব? হ্যাঁ, আসলে সে আমার কাছে এমন কিছু চাচ্ছে যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা কি সম্ভব বন্ধুরা? পৃথিবীতে কি এমন কোনো এরকম কোনো সম্পর্ক তোমরা কি দেখেছো যা এরকম হয়? যদি দেখে থাকো তাহলে সেইটা কমেন্ট করে জানাতে পারো ভিডিওতে, সেটাও আমি তোমাদেরকে বলবো। কারণ আমার জানা মতে আমি এই গোটা পৃথিবীতে এইরকম বাস্তব জন্মে কোনো কিছু আমি দেখি নাই। ঠিক আছে, যাই হোক, এগুলো হচ্ছে মানুষের কাল্পনিক, যে অমুক তমুককে নিয়ে স্বপ্ন দেখা, তারপর হচ্ছে কত কিছু রং বেরঙের ছবি আঁকা। ধরো আমি সাধারণ একটা উদাহরণ দেই, আমরা একটা মুভি দেখতে গেলাম, ইংলিশ মুভি দেখতে গেলাম কোনো একটা। এখন ইংলিশ মুভিতে সচরাচর কি হয়? ইংলিশ মুভিতে কিন্তু আমরা অনেক অ্যাডাল্ট সিন দেখে থাকি, সেখানে দেখবে এই মা মেয়ের একটা সম্পর্ক হচ্ছে, ছেলের সঙ্গে কাজিন সিস্টারের একটা সম্পর্ক হচ্ছে। হ্যাঁ, তখন মানুষ কি করে, মানুষের মাথায় ওই জিনিসটা দেখে ওই বিষয়টা তাদের মাথায় কিন্তু তারা সেট আপ করে ফেলে। ঠিক আছে, যে আমি দেখেছি অমুক একটা জিনিস, হ্যাঁ, এখন তার মাথায় এই জিনিসটাই বারবার আসলে ঘুরপাক খাচ্ছে। সে যেটা দেখেছে, যেটা শিখেছে, সেও সেটা কিন্তু অ্যাপ্লাই করতেছে। তো এইটাই হচ্ছে আসলে মূল কারণ, এইটাই হচ্ছে আসলে আসল কারণ। ঠিক আছে, তো বন্ধুরা, রিতিশ মাঝে মধ্যে আমার কাছে আসতো, কিন্তু শুরুর দিকে সে কিন্তু আমার কাছে কোনো কিছু চাইতো না। সে আমার কাছে আসতো, আইসা তার যে সংসারে যে দুঃখ কষ্টগুলা, যে আমার মেয়ে তার সঙ্গে কেমন ব্যবহার করে, হ্যাঁ, কেমন আচরণ করে, তারপর হচ্ছে মেয়ে তাকে সুখ দিচ্ছে না, তাকে শান্তি দিচ্ছে না, মানসিকভাবে তাকে টর্চার দিচ্ছে, এইগুলোই সে প্রথম শুরুর দিকে আমার সঙ্গে সে গল্প করত, আমার কাছে সে খুলে বলতো। এবং আমি যে রান্নাগুলো করি, যেমন ধরো ডিম রান্না করি, বুনা মুরগির মাংস রান্না করতাম, তারপরে হচ্ছে আমি কিছু বাজাপোড়া করতাম, যেমন সিঙ্গারা, আলুর চপ, এগুলো বানাতাম। এগুলো নীতিশ আমার হাতে রান্না খুব মজা করত। ও মাঝে মধ্যে আমাকে মজা করে বলতো, ইয়ার্কি করে বলতো আর কি, যে আপনি আমার শাশুড়ি না হয়ে আপনি যদি আমার স্ত্রী হতেন খুব ভালো হতো। তাছাড়া আপনাকে তো দেখলে বোঝাই যায় না যে আপনি আমার শাশুড়ি। আসলে আপনাকে দেখলে কেউই বিশ্বাস করে না যে আপনি আমার শাশুড়ি। আমি মাঝে মধ্যে রিতিশের সঙ্গে শপিংয়ে যেতাম, ও আমাকে প্রায় সময় আবদার করতো যে চলেন শাশুড়ি মেয়ে, আজকে মনটা ভালো নেই, আপনাকে নিয়ে একটু শপিংয়ে যাব বা কোথাও ঘুরতে যাব। ও আমাকে প্রায় সময় রিসোর্টে নিয়ে যেত। তো সেখানে যাওয়ার পর আমার সঙ্গে গল্পগুজব করতো, ওর সংসারের বিষয়ে। হ্যাঁ, তারপর হচ্ছে আমাকে প্রায় সময় বলতো যে আমি বন্ধুদের সঙ্গে সোনাগাছি যাচ্ছি বা অমুক কাজ করব, আজকে একটা মেয়ে নিয়ে এসেছি 5,000 টাকা দিয়ে। ও আসলে ছেলেটা যত খারাপই হোক, যত মেয়ের কাছে ঘুমাক বা যত খারাপ কাজই করুক,
দিন শেষে আমার কাছে কিন্তু সব কিছু খুলে বলতো। আমি জানি না আমার মেয়ের কাছে এগুলো খুলে বলতো কি না বলতো, কিন্তু আমার কাছে আমাকে বিশ্বাস করে কিন্তু সে সব কিছু বলে ফেলতো। মানে ঋতিশের এই বিষয়গুলা কিন্তু আমাকে খুব বেশি মুগ্ধ করত। ওর এই বিষয়গুলা আমাকে খুব বেশি ভালো লাগতো, যে ও যদি একটা খারাপ কাজ করে বা কোনো একটা ধরেন পাপ কাজ করতো, সেই বিষয়গুলা কিন্তু আমার কাছে এসে বলতো যে শাশুড়ি মা, আমি তো আজকে একটা বাজে কাজ করেছি, আজকে তো আমি একটা খারাপ কাজ করে ফেলেছি। তখন আমি তাকে বলতাম কি কাজ করে ফেলেছ? তখন সে আমাকে বলতো আজকে অফিসে বন্ধুরা এরকম একটা মেয়ে নিয়ে এসেছে, আমি তো তার সঙ্গে এরকম একটা কাজ করে ফেলেছি। ও আবার সব কিছু বলে দিত। যাই হোক, একদিন আমাকে শপিংয়ে নিয়ে গিয়ে আমাকে একটা শাড়ি কিনে দিল, একটা ব্লাউজ কিনে দিল, একটা সায়া কিনে দিল, ঠিক আছে, চুলের জন্য খুফা, লিপস্টিক, মেকআপ, পারফিউম সব কিছু কিনে দিল। তখন আমি জামাইকে বললাম, রিতিশ, তুমি এগুলো কি করতেছো? আমার কি এগুলো পড়ার বয়স আছে নাকি এখন? হ্যাঁ, আরে তোমার শ্বশুরও তো নেই, আমি এগুলো পরে কাকে দেখাবো এখন বলো তো? তাছাড়া আমি বাসাতে একা একা থাকি, একা মানুষ। আমি এখন কোনো রকম ঈশ্বর ঈশ্বর বলতে বলতে আর কয়েকটা দিন পরে আমি চলে যাব। রিতিশা আমাকে বলতেছে, শাশুড়ি মা, একটা মানুষের বয়স হলেই সে কিন্তু বুড়ো হয়ে যায় না, এই কথাটা মনে রাখবেন, ঠিক আছে? বয়স কোনোদিন মানুষকে বুড়ো করতে পারে না। কিছু মানুষ আছে যারা দেখবেন আজীবন বেঁচে থাকে, যেমন আমাদের দেশে এই কোয়েল মল্লিক। আমি ছোটবেলা থেকে কিন্তু নায়িকা কোয়েল মল্লিকের ক্রাশ। আজ পর্যন্ত দেখেন নায়িকা কোয়েল মল্লিক, আমি তার কত ছোট। হ্যাঁ, আমি আমি যখন ল্যাংটা ছিলাম তখন আমি কোয়েল মল্লিকের ক্রাশ ছিলাম। তখন আমি জিৎ, কোয়েল মল্লিকের ছবি দেখতাম। এখনও কোয়েল মল্লিক কিন্তু বড়ই হয় নাই, অথচ আমি বুড়ো হয়ে যাচ্ছি। আপনি দেখেন বলিউডে ক্যাটরিনা কাইফ, কারিনা কাপুর, দীপিকা, প্রিয়াঙ্কা, হ্যাঁ, উনারা আমি ল্যাংটাকাল থেকে দেখে আসতেছি ছোটবেলা থেকে। তারা এই আমার এই নায়িকা, সালমান খানের নায়িকা, শাহরুখ খানের নায়িকা, অথচ দেখেন তারা এখনও নায়িকাই আছে, আর আমি বিয়ে করে এই সংসার করতেছি। তো মানুষ কোনোদিন বুড়ো হয় না। তারপর হচ্ছে বাংলাদেশের পূর্ণিমা, তারপর হচ্ছে আরও বেশ কিছু আছে, আমি এত কিছু নাম বলতে পারতেছি না। তো মানুষের বয়স একটা সংখ্যা মাত্র, মানুষের মনের দিক থেকে কখনো বুড়ো হয় না। যেমন আপনি শাশুড়ি মা, আপনার শরীর, আপনার এই লুক, আপনার এই গ্ল্যামার্স দেখে কেউ বিশ্বাস করবে না যে আপনার মানে এত বছর বয়স হয়েছে, বা আপনি আমার শাশুড়ি। এই যে আমি যে শাড়িটা পরে আছি বন্ধুরা, খুব মজার বিষয় হলো এই শাড়িটাও আমাকে রিতিশ কিনে দিয়েছে, ওর পছন্দের একটা শাড়ি। তারপর হচ্ছে এই যে লিপস্টিক, ঠোঁটে দেখতেছো, কপালে দেখতেছো, এই কি যেন বলে এটাকে, আমি এত কিছু চিনিও না বাবা, আমি এগুলো কখনো করি নাই। এই সব কিছু রিতিশ আমাকে দিয়েছে, ও আমাকে সাজিয়ে দিয়েছে। ও আমাকে বলে আমাকে নাকি মানে একদম বম্বের নায়িকাদের মতো লাগে। ও আমাকে মাঝে মধ্যে বলে যে আপনি যদি এখনো সিনেমা করেন, কোনো সিনেমাতে অভিনয়ের সুযোগ পান, আপনি তো বলিউডের নায়িকাদেরকে হার মানিয়ে দিবেন। বন্ধুরা, এই কথাটা সত্যি কিনা তোমরা আমাকে কমেন্ট করে জানাও। তো তো আমার জামাই রিতিশ তো আমাকে পছন্দ করে, তার কাছে নাকি আমি অনেক সুন্দরী। তোমাদের কাছে কি আমি কতটা সুন্দরী, তোমাদের কাছে কি মনে হয়? সত্যি কি তাই? আসলে বন্ধুরা, সত্যি কথা বলতে আমার নিজের কাছে আমাকে কখনোই সুন্দর মনে হয় না, বা সুন্দরীও মনে হয় না। আমার কাছে মনে হয় যে আমি একজন সিম্পল গর্জিয়াস একজন মানুষ, ঠিক আছে, স্বাভাবিকভাবে জীবনযাপন করতেছি, এই আর কি। তো একদিন রিতিশের মনটা খুব খারাপ ছিল। সেদিন রাতে অনেক জোরাজুরি করেও নাকি রিঙ্কি তাকে কোনো কিছু দেয় নাই। তখন আমি জিজ্ঞাসা করলাম রিঙ্কিকে ফোন করে, কী ব্যাপার রিঙ্কি, রিতিশ তোমার হাজব্যান্ড, ও তোমাকে বিয়ে করেছে, তুমি ওকে এই সমস্ত কিছু দিতে চাও না কেন? আর পৃথিবীতে এমন কোনো আইন আছে নাকি যে তার স্ত্রী তার স্বামীকে এই সমস্ত কোনো কিছু দেয় নাই? তুমি এগুলো কি করতেছো রিঙ্কি? তুমি তো আমার মান সম্মানটা পুরো নষ্ট করে দিবে। তখন রিঙ্কি আমাকে বলতেছে, মা, আমার প্রচুর পরিমাণে শরীরটা ব্যথা করতেছে, অসুস্থ আমি, আমার জ্বর হয়েছে। আমি রিতিশকে কত করে আমি বুঝিয়ে বললাম, মা, রিতিশ কোনোভাবেই বুঝতে চায় না, ওর এত চাহিদা মা, আমি ওর কোনো কিছু পূরণ করতে পারি না। আমি কি করব মা, মাঝে মধ্যে মনে হয় যে আমি মরে যাই। রিঙ্কির মুখে এমন কথা শুনে সত্যি আমার মনটা খুব খারাপ হয়ে গেল। রিতিশ ছেলেটা এত পাগলের মতো রিঙ্কিকে ভালোবাসে,
ও রিঙ্কিকে খুব কাছে চায়, কিন্তু রিঙ্কি তার কোনো কিছুই বুঝে না। রিঙ্কি সবসময় অসুস্থ থাকে। ও আসলে ঠিকঠাকভাবে খাবার দাবার না করার কারণে, তাছাড়া ও শারীরিক দিক থেকেও একটু অসুস্থ। ডাক্তার বলেছে আরও বেশ কিছুদিন যদি চিকিৎসা করা হয়, ঠিক আছে, ওর চিকিৎসা চলতেছে, আরও প্রায় 1 থেকে 1.5 বছর সময় লাগবে। হ্যাঁ, চেন্নাইতে ওর বড় বড় চেক আপ হচ্ছে, তখন ও সুস্থ হলে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। কিন্তু এদিকে রীতিশ, ওর তো সহ্যই হচ্ছে না, ওর এত চাহিদা, এখন কি করা যায়? আমিও তো রীতিশকে কোনো কিছু দিতে পারতেছি না। আমি তো ওর শাশুড়ি মা, ওকে কোনো কিছু বলতেও পারতেছি না। একদিন রীতিশ সেদিনে আমার কাছে এসে বলতেছে, শাশুড়ি মা চলেন আজকে কোথাও থেকে একটু ঘুরে আসি, আজকে আমার মনটা চাপছে, আমরা একটু সমুদ্রের কাছে যাব। হ্যাঁ, আজকে মনটা একদমই খারাপ। তখন আমি রীতিশকে বললাম, জামাই তুমি এটা কি বলতেছ? তুমি হচ্ছে আমার মেয়ের জামাই, তোমাকে নিয়ে ঘুরবে আমার মেয়ে, আমি তোমার শাশুড়ি হই, আমি তোমার সঙ্গে গেলে কি বিষয়টা ভালো দেখা যায়? রীতিশ আমাকে বলতেছে, দেখলেন তো শাশুড়ি মা, রিঙ্কির মতো আপনিও আমাকে অবহেলা করে দূরে ঠেলে দিচ্ছেন। রিঙ্কি তো আমাকে সরাসরি না করে করে ও অসুস্থ না হয় মানলাম, আপনি কি অসুস্থ নাকি নাকি আপনার কোনো সমস্যা? হ্যাঁ, আপনি আমার শাশুড়ি মা হন, তা ঠিক আছে। এখন আমরা যাব হচ্ছে একটা সমুদ্রে, হ্যাঁ, একটা রিসোর্টে উঠব। এখন রিসোর্টে লোকজন যারা আছেন, মালিক পক্ষ, তারা কি জেনে আছে যে আপনি আর আমি শাশুড়ি হই, আমরা জামাই শাশুড়ি হই? তারা কি এই বিষয়টা কেউ জানে? আমরা তো কাপল হিসাবে সেখানে রুম বুক করব, সমুদ্র উপভোগ করব। তাছাড়া আমি যদি আপনার মেয়েকে বলি, সে আমার সাথে কখনোই যাবে না, ঠিক আছে, সে বলবে সে অসুস্থ। এখন আমার মন মেজাজ একদমই ভালো না, আপনি যাবেন কিনা বলেন, না গেলে আমি অন্য ব্যবস্থা করি। আমি দেখলাম রীতিশ খুব মানে হতাশ হয়ে আছে, তার মনটা খুবই খারাপ। এখন যতই হোক, সে তো আমার মেয়ের জামাই, আমার মেয়ে যখন ওকে সুখ দিতে পারতেছে না, ওকে সান্ত্বনাও দিতে পারতেছে না, আমার তো উচিত যে আমার মেয়ের জামাই হিসাবে ওকে আমার একটু মানে একটু সঙ্গ দেওয়া, একটু তার কাছাকাছি থাকা। তখন আমি জামাইকে বললাম, ঠিক আছে চলো, কই যাবে শুনি? তখন রীতিশ আমাকে বলতেছে, তেমন কোনো জায়গায় যাব না, ভাবতেছি গোয়া সি বিচে যাব। আমি বললাম, গোয়া সি বিচে সেখানে কি আছে? সে বলতেছে, তেমন কিছু না, সেখানে সমুদ্র দেখতে যাব, আর একটা রিসোর্ট বুকিং করব, একটা রুম থাকবে যেখানে আমাদের একটা প্রাইভেট সুইমিং পুল থাকবে, সুইমিং করব আর রুমের ভিতর থেকে সমুদ্র দেখব। আমি তাকে বললাম, বাহ, তোমার তো বেশ ভালো ইয়া। তখন আমি আর কোনো কিছু দ্বিধাবোধ না করে রীতিশের সঙ্গে চলে গেলাম। বন্ধুরা, সমুদ্রে যাওয়ার পর রীতি সমুদ্র দেখে একেবারে পাগল হয়ে গেছে, সে সমুদ্রে ভিজতে চলে গেল। সমুদ্রে আমি পাড়ে দাঁড়িয়ে আছি, রীতিশ আমাকে এক প্রকার জোর করলো সমুদ্রে যাওয়ার জন্য। আমাকে বলতেছে, শাশুড়ি মা আমার একা একা ভালো লাগতেছে না, তাছাড়া আমি খুব একটা বেশি সাঁতারও জানি না, আপনি আসেন না, একটু মজা করি, আপনি এমন করতেছেন কেন? এখানে কি কেউ জানে নাকি আপনার পরিচয়, আমার পরিচয়? সবাই ভাববে আমরা স্বামী স্ত্রী, তাছাড়া আপনি আমার শাশুড়ির মতো দেখতে আপনাকে মনেই হয় না, ঠিক আছে, আপনাকে দেখতে একেবারে আমার বউর মতোই লাগে, আপনার এত কম বয়স মনে হয়, আপনার শরীরের ফিটনেস দেখে কেউ বুঝতে পারবে না, আসেন, কেউ কোনো কিছু মনে টনে করবে না। তখন এক প্রকার রীতিশের খুব জোরাজুরি করার পরে আমিও সমুদ্রে চলে গেলাম। সমুদ্রে যাওয়ার পরে মনে হচ্ছিল, ইস, আমার হাজবেন্ড কখনোই আমাকে সমুদ্রে নিয়ে আসে নাই, পাহাড়ও নিয়ে আসে নাই, এইভাবে কখনো আমি রিসোর্টে আসি নাই, সুইমিং পুলেও ভিজি নাই, যেটা স্বপ্নটা আমার মেয়ের জামাই আমাকে পূরণ করতেছে। মনে মনে বন্ধুরা আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছিল, কিন্তু উপরে উপরে আমি একটু নারাজ ফিল করতেছিলাম, কেননা মেয়ের জামাইয়ের সঙ্গে অতটা ফ্রি হওয়া যাবে না, কারণ আমি যদি তার সঙ্গে ফ্রি হয়ে যাই তখন সে আমার মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে। তো যাই হোক, আমি খুব আনন্দ করেছিলাম মনের অজান্তেই রীতিশের সঙ্গে। তো রীতিশ প্রায় সময় আমার হাত ধরে ধরে সে সাঁতার কাটতো, মাঝে মধ্যে আমাকে জড়িয়ে ধরত। এক প্রকার দেখে আমার শরীরের সমস্ত কাপড় ভিজে গেছে, ভেজা কাপড়ে আমাকে দেখতে নাকি অনেক বেশি হট লাগতেছিল, অনেক বেশি নাকি সুন্দর লাগতেছিল। রীতিশ আমার দিকে একেবারে তাকিয়ে আছে, আমাকে সে বলতেছে, শাশুড়ি মা এই যে আপনাকে আজকে আমি যেই লুকে দেখতেছি,
আজকে আমি আপনাকে যেই নজরে দেখতেছি এই নজরে আমি আপনাকে জীবনেও দেখি নাই। তখন আমি রীতিশকে প্রশ্ন করলাম, আজকে আমি আবার কি এমন নজরে তুমি দেখতেছো আমাকে? কেন, আজকে কি কোনো স্পেশাল নাকি? তখন রীতিশ আমাকে বলতেছে, শাশুড়ি মা, আপনার শরীরের ভাঁজগুলো এত সুন্দরভাবে ছেপে আছে আপনার সেই বেজা কাপড়ে, সমস্ত ভাঁজগুলো দেখা যাচ্ছে। মনে হচ্ছে আপনি রূপে যৌবনে বড় একটা মানুষ। আপনার পুরো শরীরে একদম মধু 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 ভরা। আমি রীতিশকে বললাম, রীতিশ তুমি এটা কি বলতেছ? না, আমি সমুদ্র থেকে তো চলে যাচ্ছি, গিয়ে আমি কাপড় চেঞ্জ করি। বন্ধুরা, রীতিশ আমাকে কোনোভাবে যেতে দিল না। সে আরও বেশ কিছুক্ষণ সময় সমুদ্রে সাঁতার কাটলো আমার সঙ্গে। তারপরে আমরা রুমে চলে আসলাম। রুমে চলে এসে আমাদের যে রুমের সঙ্গে পার্সোনাল প্রাইভেট সুইমিং পুল আছে, সেই সুইমিং পুলে আমি আরও কিছুক্ষণ সুইমিং করে আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম। রীতিশও ড্রেসটা চেঞ্জ করে নিল। সময় হয়ে গেছে রাতের। আমরা রাতে ডিনারটা সেরে নিলাম। ডিনারটা সেরে নেওয়ার পরে রীতিশ আমার দিকে তাকাচ্ছে আর আমাকে বলতেছে, শাশুড়ি মা, আসলে আপনাকে আমার শাশুড়ি মা বলতে খুব খারাপ লাগে। মাঝে মধ্যে মনে হয়, ইস, আপনি যদি আমার স্ত্রী হতেন, কতই না মজা করতাম আপনাকে নিয়ে, কত আনন্দ করতাম আপনাকে নিয়ে। কিন্তু আপনাকে শাশুড়ি মা বলতে আমার লজ্জা হয়, আমার বিবেকে বাজে। আপনার মতো এত কম তরুণী বয়সীর একটা মেয়েকে আমি শাশুড়ি মা বলতে আমার একদমই ভাল লাগতেছে না। তখন সে দেখলাম আসলে কি বলবো, আমার দিকে একেবারে পুরো পাগল হয়ে গেছে। হ্যাঁ, সে আমাকে একেবারে পাগল হয়ে গেছে। সে আমাকে বলতেছে, আমি আর আপনি আজকে একসঙ্গে ঘুমাবো, মজা করব। রীতিশের মানে চলাফেরা বা তার ভাবমূর্তি আমার একেবারেই ভালো লাগতেছিল না। আমি বুঝতে পারতেছিলাম ওর মনে অন্য কিছু চলতেছিল। ওর মাথাটা পুরো গরম হয়ে আছে। আমি রীতিশ ঘুমিয়ে পড়তেছিল, ওর মাথাটা আমি হাত বুলিয়ে দিচ্ছিলাম। আমি দেখতে পারলাম রীতিশের পুরো শরীরটা একেবারে গরম হয়ে আছে, একেবারে গরম। আমি বুঝতে পারতেছিলাম ওর শরীরে কোনো কিছু একটা চলছিল। রীতিশ পরের দিন সকালবেলা আমাকে বলল যে, আপনি আজকে কোনো কিছু বলবেন না, আজকে আপনি শুধু ব্লাউজ পরে সুইমিং করবেন, আমি শুধু দেখব। আমি রীতিশকে বললাম, এইটা কি বলতেছো জামাই তুমি? হ্যাঁ, এটা কি ঠিক নাকি? রীতিশ, বন্ধুরা, ওই দিন আমাকে বলতেছে, শাশুড়ি মা, আমি ঠিক করেছি, আজকে যদি আপনি আমি যা বলবো যদি আপনি তাই না শোনেন, তাহলে আমার আর ভালো লাগতেছে না। আমি কলকাতা শহরে গিয়ে আপনার মেয়েকে আমি ডিভোর্স দেব। আমার পছন্দের একজন উকিল আছে। এই কথাটা শোনার পরে আমার মনে খুব বেশি ভয় লাগলো। আমি তখন তাকে বললাম, কেন রে রীতিশ, কি হয়েছে তোমার? তখন রীতিশ আমাকে বলতেছে, মা, একটা পুরুষ মানুষ সে কি একা থাকতে পারে? হ্যাঁ, একা বাঁচতে পারে? তাছাড়া আমি একজন বিবাহিত পুরুষ, আমার বিয়ে হয়েছে, আমার স্ত্রী আমাকে সময় দেয় না, আপনি আমাকে সময় দেন না, আমাকে কেউ বুঝতে চায় না। তাহলে আমি কেন এই বউকে রাখবো? আমি এই বউ আর রাখবো না, আমি এই বউকে ডিভোর্স দিব। তখন আমি জামাইকে বললাম, জামাই, তুমি কি বলতেছো? তোমার মাথা টাথা কি সব কিছু ঠিকঠাক আছে? হ্যাঁ, তোমার মাথায় কি কোনো কিছু কাজ করতেছে? তুমি আমার কাছে বলো জামাই, তুমি আসলে কি চাচ্ছ? তখন রীতিশ আমাকে বলতেছে, মা, আপনার মেয়েকে আমি ডিভোর্স দিব না যদি আপনি আমার একটা শর্ত রাখেন। আমি আপনাদেরকে কখনোই কোনো কিছু চাই নাই আপনার কাছে, কিন্তু আজকে আমি চাইব। তখন আমি রীতিশকে বললাম, কি এমন জিনিস? আমি তো তোমার সব কিছু শুনতেছি। তুমি আমাকে সমুদ্র দেখতে নিয়ে আসলা, রিসোর্টে নিয়ে আসলা, সব কিছু শুনতেছি। তখন রীতিশ আমাকে বলতেছে, না, শুধু এই কাজ করলে হবে না। আজকে আপনাকে একটা দামি একটা জিনিস আমাকে দিতে হবে, যেটা আপনার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস। যেই জিনিসটা আপনি শ্বশুরকে দিয়েছেন। শ্বশুর তো এখন নেই, এই জিনিসটা তো আপনার এখন পড়ে আছে। হ্যাঁ, এইটা তো এখন কেউ ব্যবহার করতেছে না, আপনি এখন আমাকে সেই জিনিসটা দিবেন। আমি রীতিশকে বললাম, রীতিশ, তুমি এটা কি বলতেছো? তোমার শ্বশুরের জিনিস তোমাকে দিব মানে? তুমি কি ভেবে চিনতে বলতেছো? দেখো রীতিশ, এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। তুমি কিন্তু এখন খুব বেশি বাড়াবাড়ি করতেছো। এটা কিন্তু উচিত না। আমাদের সঙ্গে কিন্তু এরকম কোনো ডিল হয় নাই।
এটা কিন্তু ঠিক না। রীতিশ আমাকে বলতেছে, শাশুড়ি মা, সবসময় ঠিক বেঠিক চিন্তা করলে হয় না, মাঝে মধ্যে মনের বিরুদ্ধে গিয়েও কিছু কাজ করতে হয়। দেখেন, আপনি এত বছর ধরে একা আছেন, তাছাড়া আপনি আমাকে একটু দিলে ওইটা কি আপনার কমে যাবে নাকি? এটা কি কমার জিনিস নাকি? হ্যাঁ, বরং আপনি তো অনেক বেশি মজা পাবেন, অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুখে থাকবেন। তাছাড়া শ্বশুরমশাই নেই, আপনি এই জিনিসগুলো দিয়ে এখন কী করবেন? আপনার এগুলো তো পড়ে আছে। আপনার মেয়ে আমাকে দেয় না, এটা আপনি আমাকে দেন না, আমি এখন কোথায় যাব? একটা পুরুষ মানুষ, একটা ছেলে মানুষের কত কিছু লাগে, কত কিছু তার চাহিদা থাকে। আপনি কি এটা বুঝেন না শাশুড়ি মা? আপনি কি আমার দুঃখ কষ্টটা বুঝেন না? আমি কত কষ্টে দিন কাটাচ্ছি, আমি কত অসুখে আছি। দেখেন, আমার কোনো কিছু ভাল লাগতেছে না, আমার আপনাকে এখন লাগবে মানে লাগবে। বন্ধুরা, রীতিশ এমন পাগল হয়েছিল যে আমি রীতিশকে কোনো কিছু বলে উঠতে পারতেছিলাম না। আমি তাকে কোনোভাবেই আটকাতে পারতেছিলাম না। এক প্রকার রীতিশের কাছে আমি হার মানতে বাধ্য হয়েছি। তখন রীতিশ আমার কাছে একটা জিনিসই চেয়েছিল। এটা হচ্ছে একটা নারীর জীবনে সবচেয়ে মূল্যবান একটা জিনিস। একটা নারী কখনোই এই জিনিসটা কোনো পরপুরুষকে দিতে পারে না, একমাত্র তার প্রিয় মানুষ ছাড়া। যাই হোক, আমার তো আর প্রিয় মানুষ নেই। আমার প্রিয় মানুষ আমার মেয়ে, আমার মেয়ের জামাই। জামাই এত পরিমাণে রিকোয়েস্ট করলো আমাকে, আমি জামাইকে এই জিনিসটা না দিয়ে আর থাকতে পারলাম না। এক প্রকার জামাই আমার কাছে চলে আসলো, আমাকে জড়িয়ে ধরে সে তার কাজ শুরু করে দিল। বন্ধুরা, আমি উপরের দিকে তাকিয়ে আমার হাজব্যান্ডের কথা মনে পড়ে গেল। মনে মনে হচ্ছে আমি তাকে ঠকাচ্ছি। তখন আমি তাকে বললাম, ঈশ্বরের কাছে আমার আর কোনো উপায় নেই, মেয়ের সংসার বাঁচাতে শেষ পর্যন্ত এমন একটা কাজ আমাকে করতেই হলো বাধ্য হয়ে। কিছুক্ষণ পর আমিও সুখের সাগরে আমি ভেসে গেলাম। মনে হচ্ছিল আমি এক অন্য জগতে, এক অন্য রঙিন দুনিয়াতে আছি। ইস, কতদিন পর নিজে একটু সুখের দেখা পেলাম, একটু শান্তির দেখা পেলাম। এরকম সুখ, এরকম শান্তি এর আগে আমি কখনোই পাই নাই, আমাকে কখনোই কেউ দিতে পারে নাই। এক প্রকার রিতেশ আজকে একটু জোর করার কারণে হয়তো আমি তাকে বলতে পারি নাই, বাধা দিতে পারি নাই, কিন্তু মনে হচ্ছে শেষমেশ আমার জন্য ভালোই হয়েছে বিষয়টা। যাক, জোর করে হলেও আমার জীবনে কেউ আসলো। রীতিশ এরপরে আমরা গোয়ায় 7 দিন থেকেছিলাম সমুদ্রে। প্রতিদিনই আমাদের ভিতরে এরকম একটা কিছু হলো, আমি রীতিশকে আর বাধা দিতে পারি নাই। এরপর আমরা গোয়া থেকে চলে আসলাম কলকাতা শহরে। রীতিশ অফিসে যাওয়ার সময় আমাকে ফোন করত, সে বিকালে আসবে। প্রতিদিন বিকালে আমার সঙ্গে এই কাজ করে সে আবার বাসায় চলে যেত। এমনও হয়েছে মাঝে মধ্যে রীতিশ বাসায় যেত না, আমার সঙ্গেই রাতে থেকে যেত। আমি তার জন্য রান্নাবান্না করে সব কিছু রেডি করে রাখতাম। তো বন্ধুরা, এইভাবেই চললো আমাদের শাশুড়ি এবং জামাইয়ের সংসার। তো এখন আমিও অনেক বেশি খুশি। আমার মেয়ের জামাই রীতিশ, সেও অনেক বেশি খুশি। তারপর হচ্ছে আমার মেয়ে রিঙ্কি, সেও অনেক বেশি খুশি। তার কারণ কি জানেন? রিঙ্কি খুশি হওয়ার একমাত্র কারণ হচ্ছে কারণ তার একটা শারীরিক একটা অসুস্থ রিঙ্কি, সে মেডিকেল চেক আপ করাচ্ছে চেন্নাইতে। তো সে শারীরিকভাবে সুস্থ হতে আরও প্রায় দীর্ঘদিন সময় লাগবে। আর সেই পর্যন্ত ঋত্বিশ কিন্তু বসে থাকতে পারে না। সে একজন ছেলে মানুষ, হ্যাঁ, একজন তরুণ ছেলে। সে স্বাভাবিকভাবে তার একটা চাহিদা আছে, ঠিক আছে? তো এটা থাকবে, প্রতিটা পুরুষেরই থাকবে। কারণ পুরুষ মানুষ কোনো না কোনোভাবেই হোক, কোনো না কোনোভাবে তাদের শরীরের চাহিদাটা তারা মেটাবে, এটাই স্বাভাবিক। কারণ এটা মানে জীবন যতদিন আছে আপনার, আপনার সুখ ততদিন লাগবে। আপনার মনের শান্তি, দেহের শান্তি, শরীরের শান্তি, সব কিছু শান্তির দরকার। আপনি একটা জিনিস দেখবেন বন্ধুরা, যদি আপনার আপনার মনে যদি শান্তি না থাকে, পৃথিবীর কোনো কিছুই কিন্তু আপনার কাছে ভালো লাগবে না। ভালো খাবার খান, ভালোভাবে থাকতেছেন, অনেক টাকা পয়সার মালিক আপনি, হ্যাঁ, ব্যাংক ব্যালেন্স, দৌলত সব কিছু আছে, কিন্তু আপনি শারীরিক চাহিদা মেটানোর মতো কোনো প্রিয় মানুষ নেই আপনার কাছে। তখন দেখবেন
এই বিলাসিতা জীবন, টাকা পয়সা, সমস্ত কিছু আপনার কাছে সব কিছু তুচ্ছ মনে হবে। আপনার কাছে সব কিছু তুচ্ছ মনে হবে, কোনো কিছুই আপনার কাছে ভালো লাগবে না। কেন জানেন? এইটা এমন একটা শান্তি, এমন একটা সুখ। তো বন্ধুরা, বরাবরের মতো আমি আজকেও চলে যাচ্ছি। অনেক গল্প হলো তোমাদের সঙ্গে, অনেক আড্ডা হলো। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো, স্টোরিটা তোমাদের কাছে কেমন লাগলো, গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো, অবশ্যই তোমরা কিন্তু এই ভিডিওর কমেন্টের নিচে একটা কমেন্ট করে দিবে। কমেন্ট করলে হয় কি, আমি নতুন নতুন স্টোরি নিয়ে আসলে বা নতুন নতুন ভিডিও বানাতে আমার ইন্সপায়ার্ড পাই, যে আমার অডিয়েন্স, আমার দর্শক ভিডিওগুলো পছন্দ করতেছে, যারা আমার প্রিয় মানুষ, তোমাদের জন্য আমি নতুন নতুন ভিডিও বানাতে, গল্প বানাতে আমি উৎসাহ পাই। তো তোমরা যারা যারা আমাকে পছন্দ করো, আমাকে যারা যারা ভালোবাসো, ঠিক আছে, তো অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। পাশাপাশি তোমরা কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে পারো। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।